আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্ল্যাক ডেথ বা ব্ল্যাক ডেথ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারীগুলোর একটি, যা প্লেগ নামে পরিচিত। 1400 শতাব্দীতে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা জুড়ে বিস্তার লাভ করে। এই প্লেগ রোগটি ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। এই মহামারীতে প্রায় 75 থেকে 200 মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে, যা তৎকালীন বিশ্বের জনসংখ্যার 1/3 থেকে অর্ধেকেরও বেশি ছিল। আসুন পুরো ভিডিওটি দেখা যাক। দর্শক, তাহলে চলুন আমাদের সাথে আজকে জেনে নেই শত শত বছর আগের মানব ইতিহাসের এমন এক সত্য ঘটনা, যখন এক ভয়ঙ্কর ঘাতক মানুষকে বেঁচে থাকার জন্য সমস্ত সীমা অতিক্রম করতে বাধ্য করেছিল। এটি এমন এক সময়ের গল্প যখন প্রতিদিন লক্ষাধিক মানুষ মারা যেত এবং হাজার হাজার লোককে একটি কবরে দাফন করা হতো, যখন অস্ত্রের বদলে মৃত দেহ দিয়ে যুদ্ধ করা শুরু হয়ে গিয়েছিল। এমন ভীতিকর পরিবেশে তখন কেবলমাত্র কিছু সংখ্যক মানুষের সাহস অন্যদের আশার আলো জ্বালিয়েছিল। এটা এমন এক বেদনাময় সত্য ইতিহাস যা সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ একটু করুণা ভিক্ষা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এটি ছিল এক ব্যাপক গণহত্যা এবং সৃষ্টিকর্তার বিরুদ্ধে মানুষের বিদ্রোহের কাহিনী। এটা সেই ভয়ানক আযাবের গল্প যা আসমান থেকে নাজিল হয়েছিল, যা সবাইকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে খুব শীঘ্রই এই পৃথিবী ধ্বংস হতে চলেছে। কিন্তু এক পর্যায়ে সাহস হারিয়ে ফেলা মানুষেরা পরবর্তীতে কিভাবে নিজেদেরকে এই ভয়ঙ্কর আযাবের হাত থেকে বাঁচাতে পেরেছিলেন, আজকের ভিডিওতে জানবো। প্রিয় দর্শক, এটি ছিল সেই ভয়াল ব্ল্যাক ডেথ, মানব জাতির ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘাতক হত্যাকারী। এটা সেই সময়ের ঘটনা যখন ইউরোপে সবকিছু ঠিকঠাক চলছিল। মানুষ চাষাবাদ করত, আবহাওয়া ভালো থাকায় ফসলের ফলনও ভালো হতো। ইউরোপের বাদশাহ ধীরে ধীরে তার সাম্রাজ্যকে শক্তিশালী করছিল। ব্যবসায়ী বণিকরা অন্যান্য শহর ও অন্যান্য দেশে বসবাস করতে শুরু করে। কিন্তু সেই সময় যখন ধনীদের জন্য স্বর্ণযুগ ছিল, তখন গরিবদের জন্য সেখানে কিছু সমস্যাও ছিল। সে সময় ইউরোপে ফিউডালিজম অর্থাৎ সামন্তবাদ চরম পর্যায়ে ছিল, যেখানে জমির মালিকানা ছিল শুধুমাত্র ধনী ব্যক্তিদের হাতে এবং গরিবরা কেবল কৃষি জমিতে কাজ করতে পারত এবং তাদের এই কাজের জন্য বেশি পারিশ্রমিক দাবি করারও অধিকার ছিল না, এবং তারা তাদের ট্যাক্সও কম করতে পারত না। কিন্তু এত কিছুর পরও মানুষ খুশি ছিল। ইউরোপের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। লোকেরা গির্জা এবং ধর্মে প্রচুর বিশ্বাস করত এবং তাদেরকে তাদের ধর্ম যা করতে বলেছিল তাই তারা করত। কিন্তু তখনও তারা জানতো না যে তাদের এই শান্তিপূর্ণ দুনিয়া থেকে 6000 কিলোমিটার দূরে এমন কিছু একটার জন্ম হয়েছে যা পুরো ইউরোপের মানচিত্রকেই বদলে দেবে। মঙ্গোলিয়ানদেরকে তো চিনেন। মঙ্গোলিয়ানরা বহুকাল ধরেই পূর্ব এশিয়ার এই বিশাল এলাকা দখল করে রেখেছিল। তারা ছিল অত্যন্ত দক্ষ ঘোড়া সাওয়ার, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ধূর্ত ও নির্দয়। তবে তারা শান্তি, শৃঙ্খলা ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির উপর ব্যাপক জোর দেয়। তাই তারা ব্যবসার জন্য পূর্ব ইউরোপ এবং চীনের মধ্যবর্তী বাণিজ্য পথ খুলে দিয়েছিল, যাকে সিল্ক রোড বলা হয়। এখন এই সিল্ক রোডের মাধ্যমে মানুষ রেশম, মশলা, পশু এবং সোনা ও রূপার মতো মূল্যবান জিনিসের ব্যবসা শুরু করে দিয়েছিল। কিন্তু তারা জানতো না যে একটি অদৃশ্য জিনিসও তাদের সাথে চলাফেরা করছিল, যা চীন থেকে ভারত এবং অন্যান্য মুসলিম দেশগুলোতেও ছড়িয়ে পড়েছিল। মানুষ প্রচুর সংখ্যায় মারা যাচ্ছে, কিন্তু কেউ জানতো না কি কারণে মারা যাচ্ছে। মঙ্গোলরা তাদের ক্ষমতার নেশায় এতটাই মত্ত ছিল যে তারা সমগ্র বিশ্বে যে সর্বনাশ ঘটছিল সেই সম্পর্কে ছিল একেবারে উদাসীন। মঙ্গোলরা তখন সিল্ক রোড সহ সমস্ত সমুদ্রের বাণিজ্য পথ দখল করতে চেয়েছিল। আর তাই মঙ্গোলদের চোখ পড়ল কাফার দিকে। কাফা ছিল এমন একটি শহর যা দখল করার পর কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউরোপের সমস্ত বাণিজ্য পথ তারা সহজেই দখল করে নিতে পারত। অতএব মঙ্গোলরা দেরি না করে কাফা আক্রমণ করে বসে। এটি এমন একটি যুদ্ধ ছিল যা মঙ্গোলরা সহজেই জয় করতে পারত, কিন্তু দেখা গেল তারা নিজেরাই ব্ল্যাক ডেথের শিকারে পরিণত হয়।
দেখা গেল মঙ্গলদের সৈন্যরা শত্রুদের তীরবিদ্ধ না হয়েও মাটিতে অনবরত পড়ে যাচ্ছে এবং মৃত্যুবরণ করছে। এই অস্থিরতা ও অসহায়ত্ব অবস্থা দেখে মঙ্গলরা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। মঙ্গলরা নিজেদের এই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত সৈন্যদেরকে কাফারে নিক্ষেপ করতে শুরু করে দিল, যাতে করে কাফার সৈন্যদের মাঝেও সেই অজানা রোগ ছড়িয়ে পড়ে। ফলে একটা সাধারণ যুদ্ধ পরিণত হয় বিশ্বের প্রথম বায়োলজিক্যাল যুদ্ধে, যেখানে অস্ত্রের পরিবর্তে শত্রুকে এক অদৃশ্য ভাইরাস দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। ব্যবহার করা হয় আক্রান্ত সৈন্যদের মৃতদেহ। আক্রান্ত সৈন্যদের মৃতদেহ হয়ে যায় সেখানে সেই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। মঙ্গলদের এই কর্মকাণ্ড দেখে কাফাবাসীরা ভয়ে সেখান থেকে পলায়ন করে এবং জাহাজে চড়ে বেশ কিছুদিনের সমুদ্র পথ পাড়ি দিয়ে অবশেষে তারা গিয়ে পৌঁছায় সিসিলির মেসিনা বন্দরে। এই ছিল সেই 12টি জাহাজ যেগুলোতে চড়ে কাফাবাসীরা পালিয়ে ইউরোপে পৌঁছেছিল। তারা মঙ্গলদের হাত থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত ব্ল্যাক ডেথ তাদের প্রাণ কেড়ে নেয়। এই ব্ল্যাক ডেথ তখন ইউরোপে প্রবেশ করে এই কাফাবাসীদের বহনকারী সেই 12টি জাহাজের মাধ্যমে। কিন্তু কিভাবে? কারণ এটি এমন এক ব্যাকটেরিয়া ছিল যা বাতাসের মাধ্যমে বা স্পর্শের মাধ্যমে ছড়াতো না। তাহলে এই রোগ কিসের মাধ্যমে ইউরোপে পৌঁছেছিল? সেটা ছিল ইঁদুরের মাধ্যমে। 1400 শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপ এবং বাকি বিশ্বে ইঁদুরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং ইঁদুরের রক্তে একটি ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় যার নাম ছিল জুরাসিনিয়া পেস্টিস। এই ভাইরাস ইঁদুরের মধ্য দিয়ে ছড়িয়েছিল। গবেষকরা বলেন ফ্লিস নামক এক প্রকারের ছোট রক্তচোষা পোকা থেকেই মূলত এই রোগের উৎপত্তি হয়। এই পোকা ইঁদুর এবং এই প্রজাতির অন্যান্য প্রাণীদের শরীরে উপস্থিত থাকে। এই পোকাগুলো তাদের উচ্চতার চেয়েও 80 গুণ উঁচুতে লাফ দিতে পারে। ইঁদুর জুরাসিনিয়া পেটিসে আক্রান্ত হওয়ার পর যখন এটি মারা যায়, তখন এই ফ্লিস নামক পোকাগুলো অন্য কোনো ইঁদুরকে খুঁজতে শুরু করে এবং যদি তারা কোনো ইঁদুরকে খুঁজে না পায় তবে তারা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে থাকা এই ব্যাকটেরিয়া মানুষের দেহে ইনজেক্ট করে দেয়, যার কারণে মানুষের মধ্যে জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা ও রক্তবমি হতে থাকে। কিছু সময় পর শরীরের কিছু অংশে, বিশেষ করে ঘাড় ও পায়ে পুঁজ ভর্তি কালো রঙের ফোঁড়া তৈরি হয়। যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হতো তবে এই ফোঁড়ার আকার একটি আপেলের মতো বড় হয়ে যেত। এই ফোঁড়াগুলোকে বলা হয় বিওবস। তাই এই রোগের নাম দেওয়া হয়েছিল বিওবনিক প্লেগ। এই প্লেগ নামক মহামারী এখন এই 12টি জাহাজ থেকে নেমে আসা ইঁদুরের মাধ্যমে ইতালির মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন ইউরোপের মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব একটা খেয়াল দিত না। এখন বর্তমান ইউরোপ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তখন কিন্তু তেমনটা ছিল না। ফলে ইউরোপের সেই নোংরা পরিবেশ জাহাজগুলো থেকে নেমে আসা ইঁদুরগুলোর জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়। প্রিয় দর্শক, এই ইঁদুরকে অবমূল্যায়ন করবেন না, কারণ এক জোড়া ইঁদুর মাত্র 3 বছরে 48,25,08,800 ইঁদুরে পরিণত হতে পারে। এটিকে সহজভাবে ব্যাখ্যা করতে গেলে একটি মেয়ে ইঁদুর বছরে 15,000 বাচ্চার জন্ম দেয় এবং সদ্য জন্মগ্রহণ করা সেই 15,000 বাচ্চা মাত্র 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আবার সে প্রজনন করতে সক্ষম হয়ে যায়। ধীরে ধীরে যখন এই ইঁদুরের সংখ্যা বাড়তে থাকে, সাথে সাথে ইতালির লোকেরাও দ্রুত হারে এই বিওবনিক প্লেগে আক্রান্ত হতে শুরু করে। মৃত্যুর কালো ছায়া ছড়িয়ে পড়ে সর্বত্র। সর্বত্র ছিল লাশ আর লাশ। শহরের প্রতিটি ঘরের দরজায়, রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে ছিল কেবল লাশ আর লাশ। আর মৃত্যুর সাথে লড়াই করে যারা বেঁচে যেত তাদের গায়ের ফোঁড়াগুলো ফেটে যেত এবং এটা তাকে এত যন্ত্রণা দিত যে সে মৃত্যু ভিক্ষা চাইতে বাধ্য হতো। কেউ কেউ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথও বেছে নিত। সেখানকার ডাক্তাররা এমন রোগ আগে কখনো দেখেননি। তারা রোগীদের চিকিৎসা করার পূর্ণ চেষ্টা করতেন, যেমন বিওবস বা ফোঁড়ার উপর শূকরের চর্বি প্রয়োগ করা, শরীরের কোনো অংশ কেটে রক্ত প্রবাহিত করা যাতে অসুস্থ রক্ত শরীর থেকে বের হয়ে যায়, অথবা যোগ ব্যবহার করা। কিন্তু কোনো থেরাপি কোনো কাজে আসেনি। দেখা যেত প্রায় 4 দিন চিকিৎসার পর অসুস্থ ব্যক্তি অবশেষে হার্ট ফেলিওর বা শ্বাসকষ্টের কারণে মারা যেতেন।
তাদের সাথে সেই সব ডাক্তাররাও মারা যেতেন যারা তাদের চিকিৎসা করতেন। মানুষরা বুঝতে পেরেছিল যে এই রোগের সাথে লড়াই করা এখন আর তাদের ক্ষমতার আওতায় নেই। এখন তাদের প্রয়োজন ছিল একমাত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। খ্রিস্ট ধর্মাবলম্বী ইউরোপের জনগণ তারা তখন যীশু খ্রিস্টের মা মরিয়মের মূর্তি বহন করে প্রতিটি গ্রামে এবং প্রতিটি রাস্তায় র্যালি নিয়ে যেতে শুরু করে, এই আশায় যে এই অজানা রোগটি তাদের কাছ থেকে চলে যাবে। কিন্তু আফসোস, তাদের ঈশ্বর তাদের সাহায্য করেননি। তারা জানতো না যে এটি কেবল শুরু মাত্র 6 মাসে ইতালির ভিয়েনার 31,000 মানুষের মৃত্যু হয়। 1348 সাল আসতে আসতে এই প্লেগ ইতালি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এবং ফ্রান্সে পৌঁছে যায়। কিন্তু ফ্রান্সে পৌঁছানোর পর অত্যন্ত দ্রুত গতিতে এই প্লেগ স্পেন, হাঙ্গেরি এবং তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্য সহ অনেক দেশে ছড়িয়ে পড়ে। এই প্লেগ, যা চীন থেকে ইউরোপে ছড়িয়ে পড়তে 10 বছর লেগে গিয়েছিল, সেই প্লেগ এখন 10 গুণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু এটা কিভাবে হয়েছিল? কেননা এই ইঁদুর তো এত দ্রুত গতিতে প্লেগ ছড়াতে পারার কথা ছিল না। আবার এদিকে মায়েরা তার সন্তানদের ঘরে আটকে রেখেছিলেন। তারা মনে করেছিলেন যে ঘরের 4 দেয়ালে তাদের সন্তানকে এই মরণঘাতী রোগ থেকে নিরাপদে রাখা সম্ভব হবে যদি তাদেরকে আটকে রাখা যায়। কিন্তু তারা এটা জানতেন না যে এখন আর প্লেগ ছড়াতে কোনো ইঁদুর বা ফ্লিস নামক পোকার প্রয়োজন ছিল না, কারণ বিওবনিক প্লেগ এখন মিউট্যান্ট হয়ে নিউমোনিক প্লেগে পরিবর্তিত হয়ে গিয়েছিল। নিউমোনিক প্লেগ, যা সরাসরি মানুষের ফুসফুসে আক্রমণ করে এবং নিঃশ্বাস এর মাধ্যমে নির্গত ছোট ছোট বায়ুকণার মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। মানে একজনের শ্বাস প্রশ্বাসের স্পর্শে আরেকজন আক্রান্ত হতে শুরু করে। পরিস্থিতি এত ভয়াবহ হয়েছিল যে নতুন আক্রান্ত রোগীরা 4 দিন পর্যন্ত টিকে থাকতো না। এখন আক্রান্তদের জীবন মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক ঘন্টা, কারণ যেখানে বিওবনিক প্লেগে আক্রান্ত রোগী মারা যাওয়ার সম্ভাবনা ছিল 60%, এখন নিউমোনিক প্লেগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে তা 100% পৌঁছেছে। প্রিয় দর্শক, আপনি শুধু ভাবুন যে একটা রোগে আক্রান্ত রোগীর মারা যাওয়ার সম্ভাবনা 100%, এই রোগটা কতটা ভয়াবহ তা আপনি আন্দাজও করতে পারবেন না। যদি তুলনা করতে চান তাহলে জেনে নিন 2019 সালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মারা যাওয়ার সম্ভাবনা ছিল মাত্র 1%। এর মানে হলো যে একবার যে মানুষ নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে যায় তার মৃত্যু সুনিশ্চিত। নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে ফ্রান্সে প্রতিদিন এত অধিক পরিমাণে মানুষ মারা যেতে লাগলো যে তাদের দাফন করার জন্য জমি ফুরিয়ে গিয়েছিল। এবং যদিও বা একটু আধটু জমি পাওয়া যেত, তাহলে এক এক কবরে শত শত মানুষকে দাফন করা হতো। একটা সময় তো এমনও এসেছিল যখন 11,000 মানুষকে একটি কবরেই দাফন করতে হয়েছিল। এসব দেখে সেখানকার লোকেরা তাদের সবচেয়ে বড় পাদ্রির দিকে আশা নিয়ে তাকিয়ে থাকে, যার নাম পোপ দ্য ষষ্ঠ ক্লিমেন্ট, যিনি ছিলেন ফ্রান্সের সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি তার এক ইশারায় লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সংগ্রহ করতে পারতেন, যার একটি হাতের ইশারায় হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। অথচ আজ তিনি একজনকেও এই রোগ থেকে বাঁচাতে পারেননি। পোপ ষষ্ঠ ক্লিমেন্ট মৃতদেহ দাফন করার জন্য জমির সংকট দেখে মৃতদেহগুলোকে রোমের নদীতে ফেলে দেওয়ার নির্দেশ দেন। লাশে ভরা নদী দেখে মানুষ এটা বুঝতে পেরেছিল যে তাদের পোপও তাদের জন্য কিছুই করতে পারবে না। তাই তারা তখন শহর ছেড়ে পালাতে শুরু করে, এই আশায় যে সম্ভবত তারা এমন কোনো জায়গার সন্ধান পাবে যেখানে এই প্লেগ এখনো ছড়িয়ে পড়েনি। 1348 সালে বিখ্যাত ফরাসি চিকিৎসক গাই ডি শাউলিয়াক পোপ ষষ্ঠ ক্লিমেন্টকে শহর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পোপ ষষ্ঠ ক্লিমেন্ট তার প্রাসাদ ত্যাগ করতে অস্বীকৃতি করেন। গাই ডি শাউলিয়াক এর পাশাপাশি আরও অনেক হাকিম এটা বিশ্বাস করতেন যে 1348 সালে শনি, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের এক সারিতে আসার কারণে পৃথিবীর বায়ু বিষাক্ত হয়ে উঠেছে। মানে তখন জ্যোতির্বিদ্যার খুব চর্চা হতো। তারা বিশ্বাস করত যে এই গ্রহের এক সারিতে আসা এই প্লেগের কারণ। আবার কেউ কেউ ভেবেছিল যে এই সব তাদের পাপের ফল। 1348 সালের সেই মহামারীতে ফ্রান্সে বসবাসকারী 1 কোটি মানুষ মারা গিয়েছিল এবং সমগ্র ইউরোপে প্রায় 2.5 কোটি মানুষ মারা গিয়েছিল। এমন কেউ ছিল না
যে তার কোনো না কোনো প্রিয়জনকে হারায়নি। মা তাদের সন্তানকে, ভাই তার বোনের মৃতদেহ তাদের বাসস্থান থেকে অনেক দূরে নিয়ে যেত, যাতে সেও এই রোগে আক্রান্ত না হয়ে যায়। এরপর প্লেগ ইতালি ও ফ্রান্স হয়ে ইংল্যান্ডে পৌঁছেছিল। ধনীরা তাদের সম্পদের বলে শহরের দরিদ্র মানুষদেরকে ছেড়ে দূরে নিরাপদ স্থানে যেতে শুরু করে। গরিবদের জন্য রাজপ্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু গির্জার দরজা তখনও খোলা ছিল। কিন্তু সেখানেও তাদের সাহায্য করার জন্য কেউই ছিল না। লোকেরা অনুভব করতে শুরু করেছিল যে এটি তাদের উপর ঈশ্বরের আযাব, যা তাদের পাপের কারণে তাদের উপর আপতিত হয়েছে। এই বিশ্বাস থেকে সাধারণ মানুষেরা রাস্তায় বসে কাঁদত, মিনতি করত এবং নিজেকে এমনভাবে চাবুক দিয়ে মারত যে তাদের শরীরের প্রতিটি অংশ থেকে রক্ত ঝরতে শুরু করত। শুধু এই আশায় তারা নিজেদেরকে নিজেরা ক্ষতবিক্ষত করত যে তাদের বিশ্বাস ঈশ্বর তাদের ক্ষমা করে দিবেন যদি নিজেরা নিজেদেরকে মারতে শুরু করে। একে বলা হতো ফ্র্যাজিনেন্টস, অর্থাৎ নিজেকে চাবুক মারা। মানুষরা তখন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা এমনকি তাদের প্রিয়জনদের মৃতদেহকে দাফন করা তো দূরে থাক, স্পর্শ করতেও রাজি ছিল না। এমনকি তারা তাদের প্রিয়জনদের মৃতদেহকে দাফন কাফন করার জন্য পাহাড়ি লোকদেরকে অনেক টাকা দিতেও প্রস্তুত ছিল। অসহায় গরিব পাহাড়ি লোকেরা পেটের দায়ে তারা এই কাজগুলো করত। আর বাড়ির কেউ অসুস্থ হলে পরিবারের লোকেরা তাকে ফেলে পালিয়ে যেত বা তাকেই ঘর থেকে বের করে দিত। এমনকি সে যদি তার মাও হয়, অনেক সন্তান মাকেও ফেলে চলে গিয়েছিল, এমনকি সন্তানকে ফেলে মাও চলে গিয়েছিল। সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে তৎকালীন একজন বিখ্যাত লেখক জিওভান্নি বলেছিলেন যে এই অভিশাপ নারী পুরুষ সকলের অন্তরে এমন ভীতির সঞ্চার করেছিল যে ভাইরা তাদের ভাইদেরকে ত্যাগ করেছিল, চাচারা তাদের ভাতিজাদেরকে ত্যাগ করেছিল, বোনেরা তাদের ভাইদেরকে এবং স্ত্রীরা তাদের স্বামীদেরকে ত্যাগ করেছিল। কিন্তু এর চেয়েও খারাপ যেটা হয়েছিল যে বাবা মা তাদের সন্তানদেরকে লালন পালন করতে এবং সন্তানদের সাহায্য করতে এমনভাবে অস্বীকার করেছিল যেন তারা তাদের সন্তানদেরকে চিনেই না। কথিত আছে যে মানুষ যখন দুঃখ কষ্টের নিচে চাপা পড়ে যায়, যখন সে তার একটি প্রশ্নের উত্তর খুঁজে পায় না, তখন তার মানুষত্ব সে হারিয়ে ফেলে এবং বেঁচে থাকার জন্য সে তখন সব রকমের চেষ্টা করে। প্রতিদিন হাজার হাজার মৃত্যু দেখে চিকিৎসকরা রোগী দেখতে অস্বীকৃতি জানায়। তবে গাই ডি শাওলিয়াক তিনি একজন মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। গাই ডি শাওলিয়াক তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও জানার চেষ্টা করে যাচ্ছিলেন যে এই প্লেগের কারণ কি এবং কিভাবে এটি বন্ধ করা যায়। তিনি পোপ দ্য ক্লিমেন্টকে নিজের চারপাশে আগুন জ্বালানোর পরামর্শ দিয়েছিলেন। পোপকে তিনি বলেছিলেন, আপনার নিজেকে বাঁচানোর জন্য আগুনের চার দেয়ালের বাইরে আপনি যাবেন না। গাই ডি শাওলিয়াক অন্যদেরকে সাহায্য করতে এবং প্লেগের কারণ ও সমাধান খুঁজে পেতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন প্লেগ কেবল রাজাদের এবং কৃষকদেরকেই নয়, ডাক্তারদেরকেও ধরতে পারে। প্রিয় দর্শক, এদিকে সমাজে এমন কিছু অদ্ভুত ঘটনা ছড়িয়ে পড়েছিল যা আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবে। ওই যে বলেছিলাম, সৃষ্টিকর্তার কাছ থেকে সন্তুষ্টি নিতে কিছু মানুষ নিজেদেরকে চাবুক মেরে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। তাদেরকে ফ্ল্যাজিনেন্টস বলা হতো। ফ্ল্যাজিনেন্টসরা নিজেদেরকে চাবুক দিয়ে আঘাত করতে করতে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াতে লাগলো। কিছু পাগল মহিলারা তাদের পেছনে পেছনে ছুটে যেত যাতে তাদের অলৌকিক রক্তের ফোঁটা তাদের গায়ে পড়ে। তারা এটাকে বরকতময় মনে করত। লোকেরা ফ্র্যাজিনেন্টসদেরকে এতটাই বিশ্বাস করতে শুরু করে যে সবাই তখন ফ্র্যাজিনেন্টস হতে চাইছিল। পুরো ইউরোপের সর্বত্র তাদের বিভিন্ন দল তৈরি হওয়া শুরু করে। ধর্মের প্রতি অন্ধভক্তি থেকে কিছু মানুষ ফ্র্যাজিনেন্টসদেরকেই একমাত্র নিরাপদ আশ্রয় ভাবে এবং যদি কেউ তাদেরকে সমর্থন না করত তাকে তখন শয়তানের সহযোগী বলে ঘোষণা করা হতো। মানুষ এক পর্যায়ে ধর্মান্ধ হয়ে যায়। ফ্র্যাজিনেন্টসদের আবেগ তাদেরকে এতটাই পাগল করে দিয়েছিল যে তারা হত্যাকাণ্ড শুরু করে দেয়। 1348 সালের শেষের দিকে একটি গুজব ছড়িয়ে পড়ে যে প্লেগের কারণ হচ্ছে ইয়াহুদিরা। চিন্তা করুন, ইয়াহুদিদের প্রতি খ্রিস্টানদের যে পুরনো জ্বলন্ত বিদ্বেষ ছিল, সে বিদ্বেষের আগুনে এই গুজবগুলো নতুন করে আরো ঘি ঢেলেছিল এবং এই অন্ধবিশ্বাসে বিক্ষুব্ধ সেই খ্রিস্টানরা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা গণহারে ইয়াহুদিদেরকে হত্যা করতে শুরু করে দিয়েছিল। তারা বিশ্বাস করত যে এই মহামারীতে
ইয়াহুদিরা খ্রিস্টানদের চেয়ে কম সংখ্যক হারে মারা যাচ্ছে। তাই সম্ভবত এই প্লেগ ইয়াহুদিদেরই কোনো ষড়যন্ত্র, যদিও বাস্তবে এমন কিছুই ছিল না। খ্রিস্টানরা ইয়াহুদিদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করত, বলো, তোমরাই কি আমাদের কুয়ার ভেতর এই প্লেগের বিষ ছড়িয়ে দিয়েছ? এবং শেষ পর্যন্ত তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিত যে হ্যাঁ, আমি তোমাদের অমুক কুয়াতে সেই প্লেগের বিষ মিশিয়ে দিয়েছিলাম। এবং জোর জবরদস্তি করে আদায় করা এই মিথ্যা সাক্ষ্যের উপরে ভিত্তি করে সারা ইউরোপে ইয়াহুদিদের উপর ব্যাপক হারে হত্যাযজ্ঞ শুরু করে খ্রিস্টানরা ইয়াহুদিদের ঘরে ঘরে ঢুকে তাদের মা, বোন ও মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারতে শুরু করে। 1349 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ফ্রান্সের স্ট্রাসবার্গে 2000 ইয়াহুদিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এরপর জার্মানি, ফ্রান্স ও সুইজারল্যান্ডের আরও 15টি শহরে একইভাবে এই ইয়াহুদি গণহত্যার পুনরাবৃত্তি হয়, শুধুমাত্র এই আশায় যে এই কাজের দ্বারা হয়তো তাদের ঈশ্বর তাদেরকে ক্ষমা করে দেবেন এবং পৃথিবী থেকে এই রোগ দূর করবেন। কিন্তু প্লেগ তার আপন গতিতে এগিয়ে যেতে লাগলো। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল এবং মানুষ ধীরে ধীরে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এমনকি লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা ঈশ্বর ও ফ্র্যাজিনেন্সদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা ফ্র্যাজিনেন্সদেরকে প্রকাশ্যে হত্যা করা শুরু করে দিয়েছিল। এমনকি সে যদি একজন গির্জার পাদ্রীও হয় তবুও। আর সেই ফ্র্যাজিনেন্স যারা ধর্মের ঠিকাদার হয়ে বসেছিল, যারা বলেছিল তারা মদ, নারী বা জুয়াকে স্পর্শ করবে না, দেখা গেল তারা গোপনে সেই সব কাজ ঠিকই করত। পোপ ক্লিমেন্টস শুরু থেকেই এই ফ্র্যাজিনেন্স আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পোপ এইসব ফ্র্যাজিনেন্সদেরকে গ্রেপ্তার করে শাস্তি প্রদানেরও নির্দেশ দেন। ফলে তৎকালীন সময়ে সমগ্র ইউরোপে ইয়াহুদিদের সংখ্যা প্রায় বিলুপ্তির পথে ছিল। ইয়াহুদিদেরকে হয়তো হত্যা করা হতো, আর না হয় দেশ থেকে বিতাড়িত করা হতো। ইহুদিদের মধ্যে যারা বেঁচে ছিল তারা থাকার জন্য আশ্রয় খুঁজতে থাকে। 1349 সালের শেষের দিকে ব্ল্যাক ডেথ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। কিন্তু এমন একটি জায়গা ছিল পুরো ইউরোপের মধ্যে যা তখনও এই রোগ থেকে মুক্ত ছিল, আর সেটা ছিল পোল্যান্ড। বলা হয় পোল্যান্ডের চারপাশে বিশাল এলাকায় গাছ ঘন জঙ্গলে ভরা ছিল, আর পোল্যান্ডের এই বন জঙ্গলের চারপাশে যথেষ্ট বাণিজ্যিক পথও ছিল না, আর মানুষের বসবাসও খুব একটা বেশি ছিল না। সম্ভবত এ কারণে পোল্যান্ড এই মরণ রোগ থেকে অনেকাংশে রক্ষা পেয়েছিল। এই ইয়াহুদিরা তখন পুরো ইউরোপে মার খেয়ে পোল্যান্ডের দিকে এগোচ্ছিল, কারণ তৎকালীন পোল্যান্ডের রাজা ক্যাসিমিয়ার দ্য গ্রেট ওই সময় আবার এক ইয়াহুদি মেয়ে অ্যাস্টোরিকার প্রেমে পড়েছিলেন, যার কারণে হঠাৎ করে তার মধ্যে ইয়াহুদিদের প্রতি একটা ভালোবাসা জন্ম হয়েছিল। অন্যান্য খ্রিস্টানরা ইয়াহুদিদেরকে তাড়িয়ে দিলেও তিনি এক বিশেষ ইয়াহুদি নারীর প্রেমে পড়ে ইয়াহুদি ভক্তি তার অন্তরে জাগ্রত হয়, যার কারণে তিনি তার দেশে ইয়াহুদিদেরকে আসতে অনুমতি দিয়েছিলেন। 1350 সাল নাগাদ প্লেগ মহামারী ইউরোপ ছেড়ে স্ক্যান্ডিনেভিয়ায় পৌঁছে যায় এবং এর 2 বছর পর যখন এই প্লেগ মহামারী রাশিয়ার দিকে চলে যায়, ততদিনে ইউরোপে ব্ল্যাক ডেথের রাজত্বের অবসান ঘটে। কিন্তু বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়া এই মহামারী এত অল্প সময়ের মধ্যে কিভাবে চলে গেল? এর কারণ ছিল মানুষের মাধ্যমে এই প্লেগ মহামারী সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। সেই মানুষের অভাবের কারণে এই মহামারী আর বিস্তার লাভ করতে পারেনি। ব্ল্যাক ডেথ মাত্র কয়েক বছরের মধ্যে 10 থেকে 20 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল পুরো পৃথিবীর বুক থেকে, যেখানে সমগ্র বিশ্বের জনসংখ্যাই ছিল মাত্র 37 কোটি। একবার ভাবুন, তার মধ্য থেকে 20 কোটি ব্ল্যাক ডেথ কেড়ে নিয়েছিল। এর মানে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে গিয়েছিল এই প্লেগ মহামারীতে। পোপ ষষ্ঠ ক্লেমেন্ট কয়েক মাস ধরে আগুনের প্রাচীরের মধ্যে বসে থাকার ফলে এই মহামারী থেকে তিনি বেঁচে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে আগুন যে তার জীবন রক্ষা করেছিল তা কিন্তু নয়, বরং অন্য লোকেদের থেকে দূরে থাকাই পোপকে বাঁচিয়েছিল। কিন্তু অলৌকিকভাবে গাই ডি শাউলিয়াকো এই প্লেগ থেকে সুস্থ হয়ে উঠলেন এবং সুস্থ হওয়ার পর তিনি আবারও অসুস্থ মানুষদেরকে সাহায্য করতে শুরু করলেন এবং এরপর তিনি তার বিখ্যাত গ্রন্থ চিরাউজি ম্যাগনা দ্য গ্রেট সার্জারি বইটি লেখেন, যা পরবর্তী 300 বছর পর্যন্ত ডাক্তারদের কাজে লেগেছিল। এত লোক মারা যাওয়ার কারণে মানুষের অভাবেই প্লেগের পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না
একবার ভাবুন, পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে এই প্লেগ দূর হয়েছিল। প্লেগ চলে যাওয়ার পরেও মানুষ ভয়ে আতঙ্কিত ছিল। এমন কেউ অবশিষ্ট ছিল না যে তার কাছের কাউকে না কাউকে চোখের সামনে মরতে দেখেনি। সারা ইউরোপ জুড়ে এমন হাজার হাজার রাজকীয় বাড়ি ছিল যেখানে বসবাস করার মতো কোনো মানুষ অবশিষ্ট ছিল না। এবং এইসব ফাঁকা বাড়িগুলো দেখে চোর ডাকাতরা কিভাবে এমন একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারে। দেখা গেল যে চোরেরা খালি বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করতে লাগলো এবং সেখানে নতুন করে থাকা মানুষ, বিশেষ করে সেখানে থাকা মহিলাদের উপর অত্যাচার করতে লাগলো। মানুষের এই অত্যাচার আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে সম্ভবত এই প্লেগ মহামারী ঈশ্বরের পক্ষ থেকেই আযাব স্বরূপ তাদের উপর এসেছে। প্লেগের আগে যখন ধনীরা খুব বিলাসবহুল জীবনযাপন করত, তখন দরিদ্ররা দিনে দুবেলা খাবারের জন্য ব্যাকুল ছিল। অনেক জমি তো ছিল, কিন্তু খাবার মানুষ ছিল সংখ্যায় তার চেয়েও অনেক বেশি। কিন্তু প্লেগ এই সব চিত্র বদলে দিয়েছিল। না তো মানুষ বেঁচে ছিল, আর না তাদের কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান অবশিষ্ট ছিল। এমনকি ঋণ দেওয়ার মতো কেউ ছিল না, ঋণ নেওয়ার মতো কেউ ছিল না। জমির মালিকরাও কেউ বেঁচে ছিল না, আর সেই জমিতে কাজ করার মতো শ্রমিকরাও কিন্তু বেঁচে ছিল না। মানুষের মনে হতে লাগলো যে তাদের ঈশ্বর তাদের থেকে হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই তারা আবারও মদ, জুয়া ও অন্যান্য পাপাচারে লিপ্ত হলো। কিন্তু কিছু মানুষ এমনও ছিল যারা সবকিছু ভুলে নতুন করে জীবনযাপন শুরু করছিল। তারা সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাস তখনও অটুট করে রেখেছিল। তারা বিশ্বাস করত যে পরবর্তী যাই ঘটুক না কেন, ভালো কিছুই ঘটবে। তারা বিশ্বাস করত যে পরবর্তী যাই ঘটুক না কেন, ভালো কিছুই হবে। কিন্তু তারা ভুল ছিল। এত লোক মারা যাওয়ায় জমির দাম কমতে থাকে। যে গরিব মানুষরা আগে শুধু চাকর হয়েই থাকতে পারত, আজ তারা সেই জমিগুলো কিনে তাতে ফসল চাষ শুরু করে। শত শত বছরের মধ্যে এটাই প্রথম ঘটেছিল যে মানুষের খাদ্য তালিকায় শস্য ছাড়াও ফলমূল, শাকসবজি এবং মাংসও ছিল। এমনকি যারা জমি কিনতে পারত না, তাদের বেতন ভাতা এতটাই বেড়ে গেল যে তারা অনেক সচ্ছলভাবে জীবনযাপন করতে পারত। মানুষ এখন দাসত্বের শিকল ভেঙে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করেছিল। মানুষের মনে হয়েছিল এত বছর ধ্বংস, মৃত্যু ও খারাপ সময়ের পর এখন হয়তো ভালো সময় এসেছে। কিন্তু সেই সময়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা বুঝতে পেরেছিলেন যে সাধারণ জনগণেরা এখন তাদের নিজেদের জমিতে চাষাবাদ শুরু করেছে এবং তারা এখন আর তাদের দাস নয়। তাই ক্ষমতাশালীরা তাদের নাইট যোদ্ধাদের পাঠিয়েছিল তাদের অংশ পুনরুদ্ধার করতে। ফলে সেই নাইটরা সাধারণ লোকদের গ্রামগুলোতে আক্রমণ করে এবং সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এর ফলে সেখানে শুরু হয় গেরিলা যুদ্ধ। ফলে অশান্তি আবার নতুন করে দানা বাঁধে। সেখানে শহরে, গ্রামের রাস্তায় রাস্তায় ও মোড়ে মোড়ে দাঙ্গা ফাসাদ হতে থাকে। এখন মানুষ আর কোনো রোগকে নয়, বরং মানুষকে ভয় করতে শুরু করে। কিন্তু এটাই তো মানুষের স্বভাব। বলা হয়, নিজের প্রদীপ জ্বালানোর চেয়ে অন্যের প্রদীপ নেভানো সহজ। এভাবেই সময় কেটে গেল এবং পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু মৃত্যু ও ভয় মানুষের হৃদয় থেকে মুছে যায়নি। সেই সময় মৃত্যুকে নিয়ে চিত্রশিল্পীদের আঁকা কিছু পেইন্টিং আজও রয়ে গিয়েছে। এমনই এক বিখ্যাত পেইন্টিং, ড্যান্স মাকাম। এই পেইন্টিংয়ে পুরো সেই সময় চিত্রটি খুব ভালোভাবে চিত্রিত করা হয়েছিল। এই পেইন্টিংটিতে দেখা যায় যে সর্বত্র ছড়িয়ে পড়েছে কেবল মৃত্যু আর মৃত্যু। আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে ব্ল্যাক ডেথ সৃষ্টিকারী ভাইরাসটি এখনও পৃথিবীতে বিদ্যমান আছে এবং প্রতি বছর 2000-এরও বেশি মানুষ এর শিকার হয়। কিন্তু বর্তমানে আধুনিক অ্যান্টিবায়োটিক ঔষধ দ্বারা বিয়োবনিক প্লেগ নিরাময় হয় মাত্র 5 দিনে। 1400 শতাব্দীতে ব্ল্যাক ডেথ ছড়িয়ে পড়ার কারণ শুধু ইঁদুর ছিল না, বরং এর মূল কারণ ছিল মানুষের অসাবধানতা ও অজ্ঞতা। মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখত না, বরং তারা বিশ্বাস করত প্লেগ ঈশ্বরের প্রেরিত গজব। আবার অনেকের ধারণা ছিল প্লেগ নক্ষত্রের কারণে পৃথিবীতে এসেছে। খোদ চিকিৎসকরা বলতেন প্লেগ থেকে বাঁচতে চাইলে গোসল করা বাদ দিতে হবে, দিনের বেলা ঘুমানো বন্ধ করতে হবে। এই যেমন ধরুন, করোনা কালে আমাদের উপমহাদেশের কিছু কিছু অজ্ঞ মানুষ বলতেন গরুর মূত্র পান করার মাধ্যমে করোনা ভাইরাস চলে যাবে, অথবা গায়ে গোবর লাগালে করোনা ভাইরাস চলে যাবে। তার মানে যুগে যুগে এই অন্ধবিশ্বাস, অন্ধ রীতিনীতি অনুসরণ করত যখন কোনো মহামারী চারপাশে ছড়িয়ে পড়ত। এমনকি এই সকল অন্ধ লোকেরা তারা এমনভাবে চিকিৎসা করত যে আক্রান্ত ব্যক্তি
সেই সময়ের আগে মৃত্যুবরণ করত। মানে তাদের চিকিৎসা মানুষের মৃত্যুকে আরও দ্রুত ত্বরান্বিত করত। তাদের অদ্ভুত চিকিৎসার মধ্যে অন্যতম একটা ছিল যে আক্রান্ত ব্যক্তির শিরা কেটে রক্তপাত ঘটানো, এমনকি তাদের ফোঁড়াকে অদ্ভুতভাবে ফাটিয়ে দেয়া। এর ফলে কি হতো, শরীর থেকে মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রোগী দ্রুত মারা যেত। কিন্তু একদিক থেকে চিন্তা করলে এটি আসলে তাদের কোনো দোষও ছিল না, কারণ তারা আসলে জানতোই না এই সম্পর্কে। তারা ধারণার উপরে জীবনযাপন করত। এমনকি জার্সিনিয়া প্যান্টিস ব্যাকটেরিয়াটি ব্ল্যাক ডেথের 550 বছর পরে 1994 সালে ফ্রান্সের একজন ডাক্তার আলেকজান্ডার ইয়ারসিন আবিষ্কার করেছিলেন। এমন একটি জিনিস যে সম্পর্কে আপনি কিছুই জানেন না, এমন কিছুর চিকিৎসা আপনি কিভাবে করবেন? তার আগে চিকিৎসকদের কোনো ধারণাই ছিল না এই রোগ সম্পর্কে। একবার ভাবুন, এমন একটি জিনিস যে সম্পর্কে আপনি কিছুই জানেন না, এমন কিছু চিকিৎসা আপনি কিভাবে করবেন? তবে এমনটাও নয় যে সবাই সেই সময়ে কম বুদ্ধিমত্তা ও ভ্রান্ত ধারণার শিকার হয়েছিল। এমন কিছু বিবেকবান লোকও তখন ছিল যারা তাদের শহরকে মহামারী থেকে বাঁচাতে সমস্ত বাণিজ্য পথ বন্ধ করে দিয়েছিল। যদি কোনো জাহাজ বন্দরে এসে ভিড়ত, তখন 30 দিনের জন্য জাহাজে থাকা লোকদেরকে আলাদা জায়গায় রাখা হতো, যেমনটাকে আমরা করোনার সময় কোয়ারেন্টাইন বলেছিলাম, এবং অসুস্থ ব্যক্তিদেরকে শহরের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করা হতো। তবে প্লেগ যেখানে এত ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, সেখানে এই প্লেগ কিন্তু কিছু ভালো কাজও করেছে। প্লেগের কারণে সব দুর্বল লোকেরা মারা গিয়েছিল এবং কেবল শক্তিশালী আর সুস্থ সবল লোকেরা বেঁচে ছিল। তাদের এই রোগগুলির সাথে লড়াই করার মতো শারীরিক সক্ষমতা ও শক্তি ছিল। তাদের বয়সও 70 বছরের বেশি ছিল। ইতিপূর্বে এমনটা খুব একটা দেখা যেত না। এর আগে মানুষ 70 বছর পর্যন্ত খুব একটা বেঁচে থাকতে পারত না। এছাড়াও এই প্লেগ মহামারীর কারণে মানুষ তাদের নিজের কাজ করার সুযোগ পেয়েছে। তারা কৃষিকাজ ছেড়ে ছাপাখানা ও শিল্পায়নের আধুনিক যুগের দিকে অগ্রসর হয়। এটি প্রকৃতির একটি নিয়ম, যাকে বলা হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। শক্তিশালী ও যোগ্যরাই বেঁচে থাকবে। বলা হয় প্রকৃতি কেবল তাদেরকেই বাঁচিয়ে রাখে যাদের ভেতরে বিপদ আপদ, রোগ, শোক এর সাথে লড়াইয়ের দক্ষতা, শক্তি এবং সাহস আছে। প্রিয় দর্শক, ব্ল্যাক ডেথ ছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভয়াবহ এবং নৃশংস ঘটনা, যা পুরো বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে গ্রাস করেছিল। তবে এটি প্রথমবার ঘটেনি, আর না শেষবার।